ছিলেন যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তার একাধিক ডকুমেন্টের উপর বেস করে তারা দিয়েছেন, এই আদেশ বদলাতে পারে না কখনোই, এবং সেটাই হলো। দেখুন দেবাশিস, আমি একদমই অবাক হইনি সুপ্রিম কোর্টের অর্ডার দেখে আজকে, কারণ এটা আমরা প্রথম থেকেই বলে এসেছি। এই জন্যে জানবেন যে সুপ্রিম কোর্টের কাছে যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে আর্টিকেল 137 কনস্টিটিউশন তাকে পাওয়ার দিয়েছে যে সুপ্রিম কোর্ট তার নিজের জাজমেন্ট রিভিউ করতে পারে। কিন্তু আপনি জানবেন যে রিভিউ করে জাজমেন্ট চেঞ্জ হয়েছে এরকম ইনস্ট্যান্স হয়তো 1%, 100টার মধ্যে একটা, সাধারণভাবে হয় না, কারণ জাজেরা সব কিছু বিবেচনা করে জাজমেন্ট দেন। এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন তাহলে কোনোভাবে সম্ভব নয়? সম্ভব ছিল যদি এই সরকার ওই যোগ্য অযোগ্য প্রার্থীদের বাছাই করে যদি এরকমভাবে সুপ্রিম কোর্টকে কনভিন্স করতে পারতো যে এখন আমরা যে লিস্টটা এনেছি এই লিস্টটা আপনি দেখুন এটা হচ্ছে পুরোটাই হচ্ছে সঠিক, সুতরাং তার ভিত্তিতে আপনি জাজমেন্টটাকে করুন, কারণ আমরা চাই না যোগ্যদের চাকরিগুলো চলে যাক। কিন্তু সেইটা আমরা দেখেছিলাম এই সরকার কোনোভাবে করবে না, কারণ তারা প্রতিজ্ঞাবদ্ধ এই জন্যে যে অযোগ্যদের কাছ থেকে তারা পয়সা নিয়ে চাকরি দিয়েছে, সুতরাং তারা প্রথম থেকেই তাদের পাশে রয়েছে, তাদের যেন চাকরি না যায় সেই চেষ্টা করে গিয়েছে। পরবর্তীকালে 6000 জনকে সুপ্রিম কোর্ট বাছাই করে বলে দিয়েছে এরা হচ্ছে প্রমাণিত অযোগ্য, এরা পরীক্ষাতেও বসতে পারবে না, পয়সা ফেরত দিতে হবে। কিন্তু বাকিদের মধ্যে আরো অযোগ্য মিশে আছে কিনা এইটা সুপ্রিম কোর্ট বলতে পারে। তার মানে তন্ময়, আপনি বলছেন এসএসসির যে দায়িত্ব নেওয়ার কথা ছিল সেই দায়িত্ব এসএসসি পরিষ্কার পালন করেনি, আপনি সেই কথা বলছেন। আমি আশরাফুলের কাছে আসবো। আশরাফুল, এই চাকরি যাওয়া বা চাকরি হারাদের নিয়ে একাধিক প্যানেলে আশরাফুল নিজে উপস্থিত ছিল। আশরাফুল, এই অবস্থায় দাঁড়িয়ে কি প্রতিক্রিয়া? আমি যেটা বিকাশবাবুর থেকে শুনলাম, বিকাশদা বলছেন এই নির্দেশ পরিবর্তন হওয়ার আর কোনো জায়গা নেই। দেখুন, এই সময়কালে বিশেষ করে যুব সমাজ যাদের সরকারি চাকরি বা শিক্ষকতায় পেশার আশা নিয়ে যারা পড়াশুনো করছেন বা প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে এই ঘটনাটা একটা দগদগে ঘা। রাজ্যের সরকার যাদের দায়িত্ব ছিল একেবারে স্বচ্ছতার সঙ্গে দেশের বা রাজ্যের মেধার ভিত্তিতে ছেলে মেয়েদের নিয়োগ করার, সেখানে রাজ্যের সরকার এবং তার কর্মী বাহিনী তারা একেবারে পরিকল্পিতভাবে, কমরেড বিকাশদা যেটা বললেন, পরিকল্পিতভাবে দুর্নীতি করেছে। দুর্নীতি থেকে প্রাপ্ত অর্থ কিভাবে লুকাবে তার পর্যন্ত তার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এদিকে যোগ্য শিক্ষক যারা বা শিক্ষিকা যারা, তারা একটা সময় চুপচাপ বসেছিল। রাজ্য সরকার মমতা ব্যানার্জি বারবার এই শিক্ষকদেরকে অভয়বাণী শুনিয়েছিলেন যে আমরা আছি পাশে, প্ল্যান ABCD তো সুপ্রিম কোর্টের রায়ের পর তিনি বলেছিলেন। কিন্তু একটা সময় এসে দেখা গেল সুপ্রিম কোর্ট যখন বারবার সুযোগ দিয়েছে এসএসসিকে এবং রাজ্য সরকারের যাদের আইনজীবী ছিলেন তাদের মাধ্যমে, যে টেন্টেড বা ওই অযোগ্য এবং যোগ্য এইটা বাছাই করে একমাত্র এসএসসি পারত, রাজ্য সরকারের হাত ছিল এসএসসির উপরে। একাধিকবার প্রমাণিত হয়েছে রাজ্য সরকার শুধু দুর্নীতিগ্রস্ত শিক্ষকদেরকে বাঁচানোর জন্য, তাদের থেকে প্রাপ্ত অর্থটাকে আত্মসাৎ করার জন্য একেবারে যোগ্য শিক্ষকদের বলি দিতে পর্যন্ত এরা দ্বিধাগ্রস্ত হয়নি। একেবারে ওই যোগ্য শিক্ষকদেরকে মেরে তাদের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়ে অযোগ্যদের নিয়ে তিনি আজকে চেষ্টা করে যাচ্ছেন। এই সুপ্রিম কোর্টের রায়ের কথা সরকার তো মেনে নিয়েছে, একাধিকবার চেষ্টা করার পরেও এবং পরীক্ষার ব্যবস্থা করেছেন, মেনে নিয়েছেন। কিন্তু টেন্টেড টিচার যারা ছিল তারাও অনেকে অ্যাপ্লিকেশন করেছেন, শোনা যাচ্ছে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না। এবং গ্রুপ সি গ্রুপ ডি তাদের যাদের বেতন ফেরত দেওয়ার কথা টেন্টেড, রাজ্য সরকার আজ পর্যন্ত কোনো উদ্যোগ নিয়েছে বেতন ফেরত পাওয়ার কথা? কোনো ইনিশিয়েটিভ নিয়েছে? তাহলে আজকের দিনে এইটাই ক্লিয়ার, একদম পরিষ্কার যে দুর্নীতির বিনিময়ে টাকা কামানোর জন্য এই রাজ্যের মেধাকে এরা বিক্রি করে দিয়েছে। আর এই জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা এই রাজ্য সরকারের অভ্যন্তরে থেকে তারা দিশাহীন এবং মানে সন্দিহান, আতঙ্কিত যে একেবারে এই আতঙ্কের জায়গা আশরাফুল শুধুমাত্র এখানে নয়, জয়েন্টের রেজাল্ট স্থগিত এতদিনের মধ্যেই। আগস্টে অন্যান্য বারের যদি আমি দেখি তাহলে এতদিনে তাদের ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা, পরবর্তীতে MBBS এর কাউন্সিলিং স্থগিত রয়েছে, 11,000-এর ভাগ্য সুতোয় ঝুলছে। আমি ঝন্টুদার কাছে আসবো। ঝন্টুদা, আমি আসবো রাউন্ডে, আসবো আবার একবার ঝন্টুদাকে ফার্স্ট রাউন্ডে আমি বলবো এই মুহূর্তের অন্যতম বড় যে খবর সেটা হচ্ছে বারবার করে বিভিন্ন মঞ্চে আশ্বস্ত করা হচ্ছিল যে রাজ্য সরকার এসএসসি আইনি লড়াই লড়বে। একাধিক অনুষ্ঠানে আপনি উপস্থিত ছিলেন এবং প্রথম থেকেই জানা ছিল হয়তো এই ঘটনা হতে চলেছে। কিন্তু আজকে একেবারে যে নির্দেশ আসলো সেই নির্দেশে বলা হচ্ছে রিভিউ পিটিশনের সমস্ত নথি কোর্ট গ্রহণ করেছে, সবকিছু করেছে, কিন্তু 1 বছরের মধ্যে 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 1 বছরের
সম্পূর্ণ যে আগের নির্দেশ ছিল সেটাই বহাল থাকছে, রিভিউ পিটিশনের যে অনুরোধ সেটাকে ডিসমিস করা হলো, কি বলবেন? প্রথম কথা, আর্টিকেল 12 অনুযায়ী আগে স্কুলগুলো অ্যাপয়েন্টমেন্টটা দিত, এসএসসি রেকমেন্ড করতো। আমি যখন বিগত সরকারের সময় অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছিলাম, স্কুল দিয়েছিল। এখন এই সরকার সেন্ট্রালাইজ প্রসেসে ক্ষমতায় আসার পরে বোর্ডকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার দায়িত্ব দেয়, সেন্ট্রালাইজড। তখন তো আমাদের জানা ছিল না যে সেন্ট্রালাইজড মানে দুর্নীতিকে সেন্ট্রালাইজড করার একটা চক্রান্ত। এসএসসি রেকমেন্ড করেছে আর্টিকেল 12, এক্ষেত্রে রাজ্য সরকার সরাসরি, অর্থাৎ বোর্ডটা তাদের। এবার প্রশ্নটা হচ্ছে আর্টিকেল 12 আইনের ভাষায় যারা অ্যাপয়েন্টমেন্ট অথরিটি তারাই রিভিউ পিটিশনটা দাখিল করবে, কিংবা নেসেসারি স্টেপ নেবে যে কি করে এটাকে চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়। একটাই পথ ছিল, মেধা তালিকায় সেগ্রিগেট করে কারা যোগ্য কারা অযোগ্য, যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এবং যারা পরীক্ষা নিয়েছে তারাই বলতে পারবে, তারা এটা করতে পারতো। তাহলে এই ছেলে পেলে 26,000 ছেলে মেয়ে যাদের একটা বড় অংশ, কেন পুরোটাই চাকরি চলে গেল, এই জায়গাটা তাহলে ক্লিয়ার হতো, তারা করেনি। দ্বিতীয়, আমি দেবাশিস তোমার মনে আছে এই সরকার রিভিউ পিটিশন করার আগে আরেকটা পিটিশন করেছিল, কি এমএ মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিল, মানে মাননীয় হুজুর আপনাদের সমস্ত কিছু মেনে নিয়েছি, সামান্য মডিফাই করুন, ডেপুটেশনে এদেরকে কিছুদিনের জন্য রাখুন, শিক্ষা ভেঙে পড়ে যাবে, স্কুল চালাতে পারবো না, স্কুল চালাতে পারবো না। অর্থাৎ আপনি একটি রায়কে চ্যালেঞ্জ করলেন, অর্থাৎ রিভিউ করলেন, তার আগে আপনি রায়টা মেনে নিলেন। আইনের পরিভাষায় তো এটা দাঁড়ালো গিয়ে যে আপনি জেনে বুঝে এদেরকে গর্তে ফেললেন, কারণ আপনি রায়টা আগে মেনে নিয়েছেন এমএ করে। আইনের ভাষায় সেদিনই এই রিভিউটা মরে গেছে। মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় সৌহৃদয় বলে আজকে তারপরেও রিভিউটা শুনেছে, 3 লাইনের একটা উত্তর দেওয়ার কষ্ট করেছে তারা। না, এখানে উল্লেখ করা আছে রিভিউ পিটিশন গ্রান্টেড, মানে রিভিউ পিটিশন তারা অ্যাকসেপ্ট করেছে। কিন্তু এমএটাও তো হয়েছে তার আগে। এমএ মানে মডিফিকেশন, আপনার রায়ের সামান্য মডিফাই করুন, অর্থাৎ আমি রায়টা মেনে নিয়েছি, একটু মডিফাই করুন হুজুর, এদেরকে ডিসেম্বর অবধি দিন। তারপরও সিডি গ্রুপকে মানেনি, শিক্ষা বাঁচাতে শিক্ষকদের জন্য মানবিক হয়ে এদেরকে ডিসেম্বর অবধি দায়িত্ব দিয়েছে। আর টেন্টেড চিহ্নিত অপরাধীদের বলেছে 12% রেট অফ ইন্টারেস্টে টাকা রিটার্ন এবং পরীক্ষায় বসতে পারবে না। কে বলেছে? সুপ্রিম কোর্ট। সরকার কি সেটা মেনেছে? তারপরেও তাদেরকে চাকরির পরীক্ষায় বসতে দেওয়ার ওপেন দরজা করে রেখেছে, তারা যাতে সুবিধা পায়, তাদের বাড়তি এক্সপিরিয়েন্স নাম্বার অ্যাড করেছে। অর্থাৎ এই যে পুরো প্রক্রিয়াটায় যাদের থেকে টাকা নিয়েছে তাদেরকে সুবিধা দিতে না পারলে, মুখ্যমন্ত্রীর ভাষায় আমি কারো চাকরি খাওয়ার পক্ষপাতী নই, এটা না বললে গ্রামগঞ্জের কোনো গাছের গোড়া ফাঁকা থাকবে না, তৃণমূল নেতাদের ধরে পেটাবে, কারণ টাকা দিয়ে চাকরিটা পেয়েছে যারা, তারা ছাড়বে না, দলটা উঠে যাবে, এটা ভয়। আচ্ছা, দ্বিতীয়, তুমি বলছো ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, বিএ, এমএ। আমি একজন অধ্যাপক, কালকে আমার বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তি হতে পারবে কিনা আমি জানি না, কারণ উচ্চ মেধার মেডিকেলের ছেলে মেয়েরা অন্য রাজ্যে চলে গেছে, মধ্য মেধা মোটা টাকার বিনিময়ে অন্য রাজ্যে বা বেসরকারিতে চলে গেছে, রইল নিম্ন মেধার যারা, মানে অর্থাৎ পিছন দিকে, আমি নিম্ন মেধা বললে হয়তো ভুল হবে, পিছন দিকের র্যাঙ্কে, তারাও ঘটিবাটি চাটি বিক্রি করে প্রাইভেট কনসার্নে ভর্তি হয়েছে। জনগণ কি জানে সরকারি ব্যবস্থায় এমএ, বিএ কিংবা ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট বেরোয়নি, কিংবা মেডিকেলের ভর্তি বন্ধ, এটা সরকারি ব্যবস্থার জন্য। বেসরকারিতে একটা সামান্য প্লেন গ্র্যাজুয়েট পড়তে 5 লক্ষ থেকে 8 লক্ষ টাকা দিয়ে ম্যানেজমেন্ট কোথায় চান্স পাচ্ছে না। আজকে এই পরিস্থিতিটার জন্য দায়ী কে? গত বছর 22শে মে মাননীয় হাইকোর্ট বলে দিয়েছিল ওবিসির মামলা চলাকালীন কোনো ভর্তি বা চাকরিতে কোনো বাধা থাকবে না, কারণ 2009 সালের যে 7% রিজার্ভেশন, সেই মোতাবেক আপনারা সমস্ত প্রক্রিয়া করবেন। তাহলে কিসের বাধা আইনি? কিসের? মাননীয় সুপ্রিম কোর্ট একটাবার বলেছে কোনো বাধা থাকবে না। এই যে বাধাটা, এটা ভোট রাজনীতির বাধা।